মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল, এটা কি করে বোঝাবো আপনাদের? বাংলার মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপির দালাল। আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায়, চিন্তায়, ভাষায় এদিক ওদিক মনে হতে পারে, আসলে সব ভাষার সমান। ইন্ডিয়া ব্লককে ভাঙলো কে? মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চেয়েছিল কে? প্রধানমন্ত্রী মোদী। কেন ইন্ডিয়া ব্লক থাকলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বিপদ হতো? ক্ষমতায় আসা। আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো, দেখে নিবে, নির্বাচন কমিশনে ঢুকতে দেবে না, খোকাবাবু বলছে ঘুরে নিবে 1 লক্ষ লোক দিয়ে। তো কোথায় বাহাদুরি? সব কোথায় গেল বাহাদুরি? আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে। কালকে আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে, রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে, আবার হবে 18 তারিখ থেকে। রাহুল গান্ধী নিজে 17 তারিখ থেকে পদযাত্রা শুরু করেছেন বিহারের সাসারাম থেকে। দিদি মতো ফাঁকা বাতলা করে না, এই আমি দেখে নিব, আবার মনোজপতিকে পাঠিয়ে বলছে ঠিক আছে দিচ্ছি। এগুলো সব মানুষকে বিভ্রান্ত করার অস্ত্র। আমি আবার বলছি, মোদী আর দিদির এই মল্ল যুদ্ধে যেন বাংলার মানুষ না ফেসে যান, এটা নিশ্চয় বলবো। খারাপ সেন্সে নেবেন না। বাংলার মানুষ মোদী আর দিদির মল্ল যুদ্ধে যেন প্রভাবিত না হন, এটা বলতে চাইছি। দেখুন, অনুপ্রবেশ কিভাবে হচ্ছে না, সরকারকে একটা করতে হবে। আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে। আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলার মতো আমার কোনো পরিকাঠামো নাই। কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয়, সারা পৃথিবীর সমস্যা। আজকে আমেরিকার সরকার তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে, ইউরোপ তারাও অনুপ্রবেশ নিয়ে কথা বলছে। অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসেবে দেখতে হবে না, অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে। অনুপ্রবেশটা কি? একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে, অর্থাৎ জল যেমন উপর থেকে নিচে নামে, তেমনি অভাবও যেখানটায় সুযোগ পাবে সেখানে নামতে আরম্ভ করবে। বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে, তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে না কথা বলছি। ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ আমেরিকায়, ইউরোপে, তাই এখান থেকে সেই সব দেশে অনুপ্রবেশ করছে। তারাও বিব্রত, ইউরোপ বিব্রত, আমেরিকা বিব্রত, সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ, যেটাই যাইভাবে বলেন, ইমিগ্রেন্টস কোথাও বলছেন, সেটা কিন্তু একটা পৃথিবীর সমস্যা, সারা পৃথিবীর সমস্যাটা অনুপ্রবেশ। হিন্দু আসছে বাংলাদেশ থেকে, হিন্দুও আসছে, মুসলমানও আসছে, চীন থেকে কেউ আসে না। কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী, তারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না। তাহলে চীন থেকেও আসবে, কিন্তু নেপাল থেকে আসবে, অভাব। মায়ানমার থেকে আসবে, অভাব। বিষয়টা কি? আর্থিক শক্তিশালী যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে, এটাই নিয়ম। এটার জন্য আমি এটাকে স্বাভাবিক করছি না। পাশাপাশি ভারতবর্ষের যে পরিকাঠামো, ভারতবর্ষের যে বর্ডার যেটা রক্ষণাবেক্ষণ, ভারতবর্ষের প্রত্যেকটা বর্ডার এলাকার যে রাজ্যগুলো, তাদের সতর্কতা, তার জন্য আরেকটা কারণ। এটা সরকারকে দেখতে, সরকার নিজেই জানে না কত অনুপ্রবেশকারী আছে। সুপ্রিম কোর্টের সরকার আজ পর্যন্ত হলফনামা দিয়ে বলতে পেরেছে কি যে আমাদের দেশে এত অনুপ্রবেশকারী আছে? সম্ভবত করবে, কখনো 50, কখনো 1 কোটি, কখনো 2 কোটি, আমরা নিজেরা কেউ জানি না। 2035-এর মধ্যে সুদর্শন চক্রের মিশনের মাধ্যমে রক্ষা প্রদান। সুদর্শন চক্রটা হচ্ছে রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা, অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম, একটা যেটা S-400 বলা হয়। এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে, রাশিয়া এবং ভারতবর্ষ মিলে তৈরি করছে এই ব্রহ্মাস্ত্রটা, যেটা ব্রাহ্মস বলা হয়। এবং এই ব্রাহ্মস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে, এটা জেনে রাখুন। রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথ প্রক্রিয়ায় ভারতবর্ষের DRDO কে সেখানে ইনভলভ করিয়ে, যে DRDO নেহেরুর সৃষ্টি, আজকে DRDO ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে যেতে পারছে নেহেরুর প্রতিষ্ঠিত DRDOর কারণে।
তো সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে করি। ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষের ঢোল বাজছে। যদি ডিআরডি না থাকতো, যদি মনমোহন সিং না থাকতো, তাহলে আজকে যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত্র বানানোর সুযোগ থাকতো না। সেই সুযোগে আমরা অস্ত্র বানালাম, ব্রাহ্মণ যার নাম দিলাম, সেইটাকে এবার সুদর্শন চক্র নাম দিয়ে দিয়েছে। তারপরে বলবে এটা প্রধানমন্ত্রী অস্ত্র। সুদর্শন চক্র নাম দেওয়া মানে বুঝতেই পারছে বিজেপি আরএসএস এর এজেন্ডা, সেই এজেন্ডাকে সামনে রাখে। এটার নাম ছিল আগে ব্রাহ্মস। রাশিয়া একটা নদী, ভারতবর্ষ একটা নদী, দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হলো ব্রাহ্মস, ব্রহ্মপুত্র আর মস্কো। ঢোল বাজছে কেন হচ্ছে? তো ভাষা নিয়ে দক্ষিণ ভারতে হচ্ছে, এখানে হচ্ছে। ভারতবর্ষে এই ভাষার আন্দোলন, এই ভাষার সমস্যা স্বাধীনতার সময় যখন হয়েছিল, তখন সেদিনের সংবিধান রচয়িতা যারা, তারা বলেছিল যে কারোর উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হবে না। কিন্তু হিন্দি যেহেতু বেশিরভাগ মানুষ বলে, তাই হিন্দি ভাষাকে ভারতবর্ষে চালু রাখতে হবে। ভারতবর্ষে আজও সব থেকে বেশি মানুষ যেমন হিন্দি বলে, দ্বিতীয় সব থেকে বেশি মানুষ যারা বাংলা বলে। তাই 22টি রাষ্ট্রীয় ভাষার জন্ম হয়েছে আমাদের দেশে, সংবিধানে সেটা স্বীকৃত হয়েছে আমাদের 8 শিডিউলে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ভাষাকে নিয়ে কোনো বিরোধ তৈরি না হওয়া বাঞ্ছনীয়। ঠিক যেভাবে হিন্দি 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 হিন্দু হিন্দুস্তান এই স্লোগান যেমন বিজেপির বন্ধ করা উচিত, কারণ এই স্লোগান ভারতবর্ষের মানুষ মানে না, তেমনি ভাবে ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাকে সমমর্যাদা দেওয়া উচিত। এবং শুধু তাই নয়, আর পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস এই বাংলা ভাষাকে সামনে রেখে বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি তাদের যে দরদ, ভাষার প্রতি তাদের যে অভিমান, যে মর্যাদা বোধ, তাকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল 21শে ফেব্রুয়ারি, যার চূড়ান্ত পরিণতি, সেই 21শে ফেব্রুয়ারিকে সারা পৃথিবী আজ সারা পৃথিবীর সকল দেশের সকলের ভাষার স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস। বরাবর হয়ে আসছে। ভারতবর্ষে প্রথম সবুজ বিপ্লব করেছিল ইন্দিরা গান্ধী, সে কথাটা বলা ছিল। আজকে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ করেছে কৃষকরা ইন্দিরা গান্ধীর জন্য, লাল বাহাদুর শাস্ত্রীদের জন্য। আজকে দুধে স্বয়ংসম্পূর্ণ হয়েছে ইন্দিরা গান্ধী, বল্লভভাই প্যাটেল, ভিক বুরিয়ান সাহেবদের জন্য। ইতিহাস তো বলবে না, এখন সব কৃতিত্ব নেওয়ার জন্য দৌড়ে বেড়াবে। মোদির তো কোনো কাজ নাই, যা হয়েছে কৃতিত্ব নেওয়া কাজ, কৃতিত্বের দৌড়ে মোদি পাস। আর সারা দেশ থেকে আজকে 2 লক্ষ ভারতবর্ষের বড় বড় ব্যবসায়ীরা মোদির আমলে দেশ ছেড়ে চলে গেছে বাইরে, সেখানে তারা বিনিয়োগ করছে। এই দেশের টাকা রোজগার করে তারা বিদেশে চলে যাচ্ছে। তারা বলছে এই দেশে ব্যবসা করা যাবে না। এটা বলছে না তারপরে যে যারা বিদেশে চলে যাচ্ছেন ব্যবসাদার, পুঁজিপতি, তারা ফিরে আসুন। কত বড় ব্যাপার ভাবুন। ভারতবর্ষ থেকে 2 লক্ষ বড় বড় শিল্পপতি, পুঁজিপতি, তারা দেশ ছেড়ে বাইরের দেশে চলে গেছে। এই দেশ তাদের জন্য অনুকূল নয়, তাতে ক্ষতিকার আমাদের দেশের অর্থনীতি।